নমস্কার, গুড ইভিনিং। শুরু করছি মেডিকেল লাইভ অনুষ্ঠান এবং অবশ্যই কার অনুষ্ঠান আপনারা জানেন, এনবিপির অনুষ্ঠান, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আজকে আমরা পেটের রোগ নিয়ে আলোচনা করব। রেগুলারলি প্রোগ্রাম হচ্ছে, নিয়মিত দেখছেন আপনারা টিভি চ্যানেলে লাইভ এবং ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে লাইভ, এবং পরে ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে, আপনারা বারবার দেখতে পারবেন। হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, আপনাদের সাথে এখন কথাও হবে আমাদের লাইভ প্রোগ্রামে। চটপট চলে আসুন, আমাদের সঙ্গে কথা বলবেন। দুজন ডাক্তারবাবুকে আজকে আমরা একত্রে পেয়েছি আমাদের এনবিপির পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে, দুজনের সঙ্গে আলাপ করাবো। আমরা পেটের রোগ নিয়ে আলোচনা করব, আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসতেই পারেন। দেখুন, ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব অনুষ্ঠানে চলাকালীন, নিশ্চয়ই ফোন নেব, সঙ্গে থাকুন। কলকাতা আর অবশ্যই হাওড়াতে রেগুলারলি প্রোগ্রাম চলছে, চেম্বার চলছে, ক্লিনিক চলছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট চলছে, এবং তার পাশাপাশি আমাদের বাইরে তো রেগুলার চেম্বার আছে। আমি অনুষ্ঠান চলাকালীন ডেটগুলো সব আপনাদের বলে দেবো। আগে আলাপ করাই, উপস্থিত দুজন ডাক্তারবাবু আজকে আমাদের মেডিকেল লাইভ শোতে, টিভি প্রোগ্রামে, দুজনের সঙ্গে আলাপ করাই, আলোচনা হবে, ফোনও নেব। ফোন আসা শুরু হয়ে গেছে। উপস্থিত আছেন ডক্টর এস ভাদুরী এবং ডক্টর এস খান, মেডিকেল অ্যাডভাইসার দুজনে। নমস্কার এবং স্বাগত আপনাদের। ডক্টর ভাদুরী, ফোন এসে গেছে, ফোন কি নিয়ে আমরা আলোচনায় আসবো? আমরা পেটের রোগ নিয়ে আলোচনা করব। কেউ একজন আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, নমস্কার। কোথা থেকে কে বলছেন? বলুন, কি প্রবলেম? হ্যাঁ, পিরিয়ডের সমস্যা, পিরিয়ড ঠিক মতো হচ্ছে না। কতদিন ধরে প্রবলেম হচ্ছে এটা? অনেকদিন ধরে। আচ্ছা, আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য? ডাক্তার কনসাল্ট করেছেন নাকি? কোনো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে? হয়নি। আচ্ছা, আর আপনার আর কি সমস্যা হচ্ছে? মানে কতদিন ধরে হচ্ছে এটা? ক মাস হলো? মানে কি পিরিয়ড হচ্ছে না, না কি হচ্ছে ঠিক করে বলুন। টাইম উল্টো পাল্টা। কি মাসে কি দুবার হয়ে যাচ্ছে, না এক মাসে একবার হচ্ছে, না দেড় মাসে গিয়ে 2 মাসে গিয়ে একবার হচ্ছে? আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছি। মেন হচ্ছে, দেখুন, এই যে এই প্রবলেমগুলো সাধারণত দেখা যায় যে পিরিয়ডসের যে সমস্যা, ভিতরে কিছু প্রবলেম থাকে, তার মধ্যে খুব কমন একটা জিনিস থাকে, যেটা পিসিওডি সমস্যা। পিসিওডি সমস্যা, বা অনেক সময় দেখা যায় টিউমার বা ফাইব্রয়েড ওভারিতে বা ইউটেরাসে, এইসব জায়গাগুলোতে যে প্রবলেম যদি এরকম আসে, তখন দেখা যায় যে মানে ধরুন মেনোপজের আগেই এরকম ইরেগুলার একটা পিরিয়ডসের সমস্যা হয়। তো এটাকে ফেলে রাখবেন না, কারণ এখানে থাকলে, এই জিনিসটা থাকতে থাকলে অন্য অন্য সিমটম কিন্তু আবার আসা শুরু করবে। হ্যাঁ, তো এটার জন্য একবার আমাদের কাছে আসুন, এসে দেখিয়ে নিন। দেখিয়ে নিলে আমরা কথা বলে আরো ডিটেলসটা যখন জানবো, কিছু টেস্ট দেবো, সেই টেস্টের বেসিসে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি হয়েছে। সেইভাবে ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা কিন্তু ঠিক হবে। এবার একটু আসি আমরা পেটের গন্ডগোলের ব্যাপারে। অনেক মানুষ দেখতে পাচ্ছি আইবিএস এর সমস্যায় ভুগছেন। ডক্টর ভাদুরী, আপনি বলবেন না ডক্টর খান বলবেন এই আইবিএস এর? ডক্টর খান, তাহলে একটু বলুন যে আইবিএস এর সমস্যার ব্যাপারে, কারণ অনেক মানুষ ভুগছেন, অনেক ফোনও পাই আমরা এই ব্যাপারে। আইবিএসটা হলো ইরিটেবল বাউল সিনড্রোম। মানে আপনার যে বাথরুম যাচ্ছেন, যে পটি করতে যাচ্ছেন, পটিটা ঠিকঠাক ক্লিয়ার হয় না আপনার। মানে একবার গেলেন, হয়তো মনে হবে ঠিকঠাক হলো না, আরেকবার একটু করে আবার পাবে, কিন্তু সেটাও ক্লিয়ার হবে না। এটা অ্যাকচুয়ালি হয় গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির জন্য, যখন ঠিকঠাক করে খাবারটা ইনডাইজেস্টেডও হয় না, তো ইনডাইজেস্টেড অংশটা আপনার ঠিকঠাক বেরোতে পারে না, ওই জন্য বারবার এটা হয়ে থাকে। তো এটার জন্য এটাকে বলে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। এটার জন্য গলা বুক জ্বালা করতে পারে, পেট ফুলে থাকে, পেট পুরোপুরি ক্লিয়ার হয় না, একটা মানে পেটের মধ্যে একটা অস্বস্তিকে চলতে থাকে, এই জন্য এটা নাম ইরিটেবল বাউল সিনড্রোম। মানে আমাদের একটা ইরিটেশন হয় সবসময় পেট নিয়ে। আচ্ছা ডক্টর ভাদুরী, আরেকজন আছেন ফোনে, নিয়ে আমরা আবার আলোচনায় আসবো। পেটের নানান সমস্যা, নানাবিধ প্রবলেমে মানুষ ভুগছেন, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আপনারাও ফোনে চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। আর হেল্পলাইন নাম্বার দুটো লিখে রাখুন, আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের দুটো হেল্পলাইন নাম্বার কিন্তু টিভির পর্দা আমরা দিয়ে রেখেছি, রেড বক্সে, আপনারা লিখে রাখবেন। কে আছেন বলুন? হ্যালো, বলুন। বয়স কত? হ্যাঁ, 5 বছর। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলছেন?
আচ্ছা, কোনো রিপোর্ট টিপোর্ট করিয়েছে? না না না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনার ভাইজিকে নিয়ে একবার আমাদের কাছে আসুন, ঠিক আছে? আপনার কাছাকাছি কোন সেন্টার আছে সেখানে নিয়ে আসুন একবার। সেখানে আনার পর আমরা দেখে তারপরে বলতে পারবো কি থেকে অ্যাকচুয়ালি হচ্ছে। এত ছোট বয়সে এত প্রবলেম থাকলে কিন্তু সমস্যা এটা। জেনারেলি বাচ্চারা একটু মানে খাওয়া দাওয়া করলো, হয়তো মায়ের দুধ খাচ্ছে, সেখান থেকে নতুন ফুড এলো, তোলা খাবার খাওয়া শুরু করলো, সেখানে একটু চেঞ্জ হয়, সেগুলো ঠিক আছে। কিন্তু আপনি বলছেন আপনার এটা কমছেই না, ঠিক আছে? তাহলে কিন্তু দেখার ব্যাপার আছে কেন হচ্ছে এই ব্যাপারটা। বলুন। কি হয়েছে কিডনিতে? কি হয়েছে একটু বলুন, কিডনিতে কি প্রবলেম? কোন টেস্ট করিয়েছেন? কি টেস্ট করিয়েছেন? কিডনির ক্রিয়েটিনিন লেভেল কত আছে? হ্যাঁ, ভুল বলছেন আপনি। রিপোর্ট দেখে বলতে হবে আপনার। 600 হয় না ক্রিয়েটিনিন লেভেল এরকম ভাবে, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, রিপোর্টগুলো নিয়ে আসুন, এনে আমাদের কাছে দেখান, ঠিক আছে? তারপরে দেখে আমরা বলতে পারবো কিডনির কি প্রবলেম হয়েছে। অনেক টেস্ট আছে, সেগুলো করতে হবে। শুধু কিডনির প্রবলেম হয়ে গেছে মুখে বললে হবে না। ওনাকে নিয়ে আসুন, যে টেস্ট করতে হবে আমরা সেগুলো বলে দেবো। সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব, এবং দেখবেন যখন উনি সেরে যাবেন বা ইমপ্রুভমেন্ট হবে, আপনি আবার যখন রিপোর্ট করাবেন দেখতে পাবেন দুটোর মধ্যে কিন্তু তফাৎ আসছে। আচ্ছা, এবার আসি গ্যাস অম্বল অ্যাসিডিটি। এটাও খুব কমন সমস্যা, খুব মানুষ ভুগছেন, গ্যাস, বুক জ্বলছে, অম্বল অ্যাসিডিটি। ডক্টর খান, এটা কেন হয় এবং কি চিকিৎসা আমাদের আয়ুর্বেদে আছে একটু বলে দিন। অ্যাকচুয়ালি আমাদের মডার্ন লাইফে ব্যস্ততার সাথে সাথে আমাদের লাইফে একটা চলে এসেছে, সেই জন্য আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। একটা সময় ছিল সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত একটা রুটিন ছিল, কিন্তু এখন সেই রুটিনটাও ঠিকঠাক করে কেউ ফলো করতে পারে না। কারণ কাজের চাপ, বাইরে যেতে হয়, এটা করতে ওটা করতে হয়, কেউ হয়তো হোস্টেলে আছে, কেউ হয়তো একটা মেসে আছে। তো কর্মজীবনে বিভিন্ন সমস্যার জন্য যে একটা টাইম, যেটা ব্রেকফাস্টের টাইম, সেটা চলে আসে লাঞ্চের টাইমে, আবার লাঞ্চের টাইমটা চলে আসে বিকেলে টিফিনের টাইমে। তো এইভাবে একটা যে খাওয়ার যে খাদ্যাভ্যাস, সেটা আমাদের সবার পরিবর্তন হয়ে গেছে। তারপরে আমাদের প্যাকেটজাত খাবার, টিনজাত যে খাবারগুলো হয়, সেই সব প্যাকেজিং ফুডের জন্য আরও বেশি সমস্যা হচ্ছে। সো এই কারণে আজকালকার দিনে বেশিরভাগ কম বয়সে বা মিডিয়াম যে এজের মানুষজন হয়, তাদের ক্ষেত্রে গ্যাস, অম্বল, বুক জ্বালা এইসবের সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, এর ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে আমাদের আয়ুর্বেদে? হ্যাঁ, ট্রিটমেন্ট তো আয়ুর্বেদে অবশ্যই আছে। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসুন, আপনার প্রপার যে রিপোর্ট আছে বা যেসব যা আছে এসে ঠিকঠাক করে আপনি আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি বলুন, আমরা আপনার চিকিৎসা করব। আচ্ছা, আরেকটা সমস্যা ফ্যাটি লিভার। লিভারের সমস্যা খুব দেখা যায়, তার মধ্যে ম্যাক্সিমাম লোক বলছেন ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এই ব্যাপারটা একটু কি বলুন। ফ্যাটি লিভার অ্যাকচুয়ালি লিভারের আমাদের যে নর্মাল সাইজ থাকে একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে, তার তো অ্যাকচুয়ালি বডি ওয়েট হাইট ওয়াইজ একটা সাইজ হয়। তো সেটা নর্মাল ভ্যারি করে 120 mm to 160 mm। এর বাইরে যখন যায় সেটা, তখন সেটা ফ্যাটি লিভারের মধ্যে পড়ে। এবারে সেটা মাইল্ড হলে গ্রেড 1, মডারেট হলে গ্রেড 2 অ্যান্ড সিভিয়ার হলে গ্রেড 3। এইভাবে লিভারের যে ফ্যাটি লিভার হয় 3 ভাবে তাকে ভাগ করা হয়। তো এটাকে ফ্যাটি লিভারের বলছে আর কি। আচ্ছা, ফ্যাটি লিভার হলে খাবারের দিকেও কি খুব মানে কড়া নজর রাখতে হবে? হ্যাঁ, অবশ্যই। কারণ খাবার থেকেই তো লিভার কানেক্টেড। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমরা খাচ্ছি মানে সেটা আমাদের স্টোমাকে যাচ্ছে, কিন্তু স্টোমাকে গিয়ে সেটা এই সেল দ্বারা সেটা অ্যাকচুয়ালি ডাইজেস্ট হচ্ছে। বাট তারপরে সেটা লিভারের যে বিলিরুবিন, বিলিভার্ডিন আছে, তার এনজাইমের সাথে সেটা পাচন ক্রিয়ায় সাহায্য করছে। তো খাবার পরে লিভারের একটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আচ্ছা, লিভারটাকে যত্নে রাখতে হবে, সুস্থ রাখতে হবে। যারা অ্যালকোহল নিচ্ছেন তাদের বোধহয় বেশি এফেক্ট হয় নাকি লিভারটা? হ্যাঁ, লিভার ফ্যাটি লিভার দু রকম, একটা অ্যালকোহলিক, একটা নন অ্যালকোহলিক। অবশ্যই অ্যালকোহলিক যে ফ্যাটি লিভারটা, সেটাও তো অবশ্যই মানে তাদের অ্যালকোহলের কারণেই হচ্ছে। এটা আরও সিভিয়ার, সেটা আরও মানে বিপজ্জনক হয়ে ওঠে। তো যাদের অ্যালকোহলিক কারণে ফ্যাটি লিভার, তাদের তো অ্যালকোহল অবশ্যই ছাড়তে হবে, অ্যালকোহল ত্যাগ করতে হবে আর কি। আর তেল মশলা যুক্ত খাবার খেয়ে অনেকের লিভারের প্রবলেম হচ্ছে। প্যাকেজিং ফুড এগুলো অ্যাকচুয়ালি তাদেরকে বর্জন করতে হবে, অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন বোধহয় আছেন, একটু দেখে নি। আমি বাইরের চেম্বারগুলো আপনাদের সব বলে দেবো এরপর। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো।
হ্যাঁ বলুন। কৃষ্ণ মন্ডল বলছি। হ্যাঁ, বলুন। যাদবপুর থেকে বলছি। আচ্ছা বলুন। তো, হ্যাঁ গুড ইভিনিং ডাক্তারবাবু আপনাকে। good evening. তো আমার ইন্টারেস্ট ডাক্তারবাবুদের প্রোগ্রাম দেখে। হ্যাঁ আমার যে দিদি আছে না, হ্যাঁ। মানে আমার দিদি খুব মানে কিছুদিন ধরে মানে কোমরে একটা ব্যথা উঠছে, কোমর থেকে আবার পিঠ পর্যন্ত ব্যথা। হ্যাঁ আর হাঁটু থেকে ব্যথা আছে, হাঁটুতে আগের থেকেই ব্যথা আছে, হাঁটুতে বেশি হাঁটলে বেশি এদিকে করে হাঁটুতে খুব ব্যথা হয়। হ্যাঁ মাঝে মাঝে পেনকিলার খায়। হ্যাঁ কতদিন ধরে ব্যথা আছে ওনার? কতদিন ধরে ব্যথা? এটা এটা অনেকদিন হয়ে গেছে, মানে 5-6 মাস হয়ে গেছে। 5-6 মাস হয়ে গেছে। আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন ওনাকে? হ্যাঁ ডাক্তার দেখিয়েছে, হাঁটুর জন্য তো দেখিয়েছে। হাঁটু ডাক্তার কি বলেছে? ডাক্তার হাঁটু বলেছে এক্সরে, এক্সরে একটু কিছু পেয়েছে। মানে এক্সরেতে কি এসছে রিপোর্টে? মানে আর্থারাইটিস এর প্রবলেম আছে, তাই তো? আর কোমরে ব্যথার জন্য কিছু করাননি? হ্যালো, কোমরের ব্যথার জন্য কিছু করিয়েছে? না না কোমরে ব্যথার জন্য কিছু করা হয়। আচ্ছা এখন কষ্ট কি হচ্ছে বলুন? কোমরে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে কোমরে থেকে পিঠে পর্যন্ত ব্যথা হয় মাঝে মাঝে। আচ্ছা আর আবার ভালো থাকে আবার হয়। ওনার ওজনটা কেমন? ওজনটা খুব না, একদম লিমিট, খুব মোটাও না খুব রোগাও। আচ্ছা আর খাদ্য খাওয়ার ধরনটা বলুন। খাওয়া মাঝে মাঝে গ্যাস সম্পর্ক হচ্ছে, সেটা তো কম্পালসারি। ঠিক আছে। খাওয়া খুব একটা লিট খায় না, আমার দিদি ও লাইট খায়। আচ্ছা ঠিক আছে, শুনে নিয়ে ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। আচ্ছা ডক্টর ভাদুরী আরেকজন আছেন, নিয়ে নেবেন একবারে, তারপর উত্তর দিয়ে দেবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। রিয়া নমস্কার। সাহা। হ্যাঁ। তো আমার বয়স হচ্ছে 35 প্লাস। তো আমার সমস্যাটা হচ্ছে এই গ্রীষ্মকালে যাই আমি খাই না কেন, দুপুরের দিকটা স্পেশালি মুখটা না একদম টক হয়ে থাকে। সবসময় কিছু ভাত ফাত বা লাঞ্চে যেটাই খাচ্ছি, খাওয়ার পর মুখের মধ্যে একটা টক ভাব আসছে, চোয়া ঢেকুর উঠছে। শুধু এই গ্রীষ্মকালটাই আমার হয়। এটা আপনি ভাত কটায় খান? আমি ভাত খেতে খেতে ডাক্তারবাবু মোটামুটি একটু লেট হয়, 2:30-3টে নাগাদ খাই। আচ্ছা তো আর ভাত এই প্রবলেমটা দেখা আর যায়। শাকসবজি থাকে আপনার ভাতে নাকি মাছ মাংস? না, আমাকে যেহেতু আমার গ্যাসের সমস্যাটা রয়েছে, তো আমাকে যে ডাক্তারবাবু দেখেছিলেন উনি শাকটা অ্যাভয়েড করতে বলেছিলেন। আর আমি খুব একটা ঝাল মশলা খাই না। না সবজি কতটা থাকে? সবজি মোটামুটি থাকে, যেরকম রান্না হয় সব দিন তো একরকম হয় না। আর তেল মশলা কি বেশি থাকে? তেল মশলা? না না, একদম তেল মশলা সেইভাবে আমি খাই না। আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি দুটোর ব্যাপারে বলছি। বলে দিচ্ছেন, আগে শুনুন। আপনার ব্যাপারটা বলছি। দেখুন আমাদের আয়ুর্বেদ মতে বলছে যে আমাদের খাদ্যের সবচেয়ে ভালো যে সময়, মানে খাওয়ার যে সবচেয়ে ভালো, মানে যখন আমাদের ডাইজেস্টিভ ফায়ারটা সবচেয়ে ভালো কাজ করে, মানে হজম শক্তি সবচেয়ে স্ট্রং থাকে আমাদের, কখন? যখন সূর্য মাথার উপরে থাকে। সেটা কখন? তাহলে দুপুরবেলা মোটামুটি 12টা-1টা। এই টাইমে কিন্তু আমরা যে খাবারটা খাবো চট করে আমাদের হজম হয়ে যাবে, শরীরে কোনো কষ্ট হবে না হজম করাতে গেলে। আপনার খাওয়ার যে টাইমটা এতটা দেরিতে হচ্ছে, এটাকে আপনি চেঞ্জ করুন, চেঞ্জ করে আর্লিয়ার করুন, 12টা থেকে 1টার মধ্যে করুন। দ্বিতীয়ত খাবার ঠিক আধ ঘন্টা আগে জল খেয়ে নেবেন, আবার খাওয়া শেষ হওয়ার অ্যাটলিস্ট 40 মিনিট পরে জল খাবেন। ঠিক আছে, এটা মেনটেন করুন। ঘুম থেকে উঠে হালকা গরম জল 1 গ্লাস বা 1.5 গ্লাস 2 গ্লাস খেয়ে নেবেন। রাত্রে শুতে যাওয়ার আগেও আবার সেম করবেন, হালকা গরম জল খাবেন। এতে কি হবে, আপনার যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ওটা ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, আর অ্যাসিডটাকেও কিন্তু ওটা কমাবে, নিউট্রালাইজ করবে। ঠিক আছে, এটা এভাবে মেনটেন করুন। 2-1টা দিন এভাবে করে দেখুন, আপনার ওই মানে দুপুরে খেলেই অ্যাসিডিটিটা আবার হচ্ছে কিনা, মুখ অম্বল হয়ে যাচ্ছে যেটা বলা হয়, সেটা হচ্ছে কিনা। যদি এটাতে কমে যায় তাহলে বুঝবেন আপনার যে এই যে ফুড হ্যাবিটের টাইমটা সেটাকে চেঞ্জ করতে হবে। আর রিচ তো আপনি খান না বলে দিলেন, আর এই সিস্টেমটা করলে ক্লিয়ার হবে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা। তো যদি দেখছেন এতেও হচ্ছে না, তাহলে কিন্তু একবার আমাদের কাছে এসে দেখিয়ে নেবেন। এর ট্রিটমেন্ট আছে, প্রপার ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করলে দেখবেন হাইপার অ্যাসিডিটি বা ধরুন আপনার যে গ্যাস যেটা বলছেন, এগুলো কিন্তু সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আর আরেকটা যে আগের যে পেশেন্ট বললেন উনি বললেন কি হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। এবার আপনার দিদির যেটা আপনি বললেন যে গ্যাস হয়, অম্বল হয়, আমাদের আয়ুর্বেদ মতে বলছে যদি কোনো মানুষের এই ত্রিদোষ যেটা হচ্ছে বায়ু পিত্ত কফ, যদি বায়ুর মানে দোষটা যদি বেড়ে যায় কারো, মানে বায়ুটা যদি অ্যাগ্রিভেট হয়, তাহলে কিন্তু এই যে মানে কি বলবো ব্যথার প্রকোপটা বেড়ে যায়। ঠিক আছে, এইটা কি হয় যেখানে যেখানে ওই মানে শরীরের মধ্যে বায়ু গিয়ে জমবে সেখানে কিন্তু ব্যথাটা হবে। সেটা গ্যাসেরও ব্যথা হতে পারে বা ধরুন হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এগুলোও হতে পারে। প্রথম কথা ওনার পায়খানাটা ক্লিয়ার করাতে হবে, মানে এমন খাদ্য খাবার খেতে হবে যাতে পায়খানা ক্লিয়ার হয়। যদি খাদ্য খাবার খেয়ে না হয় তাহলে ঔষধ খেতে হবে, যেটা আমাদের কাছে এলে ট্রিটমেন্ট করালে আপনি পাবেন। এবং এটা কি হবে যখন ওনার এগুলো ব্যালেন্স হয়ে যাবে, আবার দোষগুলো ব্যালেন্স থাকবে, একটা হারমোনিতে থাকবে, মানে একটা কোনোটা বেড়ে যাচ্ছে না, তখন দেখবেন ওনার কিন্তু এই প্রবলেমটা আর থাকছে না। এই বায়ুর যে দোষটা ওটা যখন ঠিক হয়ে যাবে, অ্যাগ্রিভেশন আর থাকবে না, তখন দেখবেন উনি সুস্থ হয়ে গেছে। আর সুস্থ হয়ে গেলে দেখবেন কোমরের ব্যথাটাও কিন্তু কমে গেছে। এর জন্য একটাই কাজ করতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কাছে একবার নিয়ে আসুন। ঠিক, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন 9830235527 অথবা 37, দুটো নাম্বার রয়েছে, রেড বক্সে লিখে রাখুন। কে আছেন এবার? হ্যালো, দেখি আরেকজন বোধহয় আছেন ফোনে। হ্যাঁ বলুন, বলুন। নমস্কার। নমস্কার। আমি বলছি বলুন। আমি রাখবো তো মানে আমার খুব মানে অ্যাসিডিটি হয়, খুব অ্যাসিডিটি হয়, মানে পেট মানে ব্লোটিং হয়, মানে খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, কোনো টেস্ট নেই। সব সময় দেখছি এরকম হচ্ছে, মাঝে মাঝে চারদিন খাচ্ছি, একটা হয়তো সকালবেলা একটা গ্যাসের চেপিয়েতে খাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না, ভীষণ বেলা জ্বালা করে, আমি কিছু খেতে পারছি না। আমরা আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি দই খাবো কিনা, দই খেলে কি অ্যাসিডিটি হয়? হ্যাঁ, তারপরে তো খুব আমি একটু দই খেয়েছিলাম, খুব অ্যাসিডিটি খেলে আমার হচ্ছে অ্যাসিডিটিটা, আর আমি ভাজা বড়া কিছু খাই না। সবচেয়ে ভালো আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দই যেটা খাবেন, প্রথম কথা সবচেয়ে ভালো হচ্ছে দই না খেয়ে দইয়ের ঘোল খান। বাড়িতে পাতা দই, টক দই, তার মধ্যে কোনো চিনি বা মিষ্টি কিছু মেশাবেন না। সেই টক দই ধরুন 1 কাপ নিলেন, তার মধ্যে 3 কাপ জল দিয়ে দিন, এবার ওটাকে মিক্সিতে ফেটিয়ে নিন ভালো করে। ওপরে দেখবেন ফেনার মতো একটা জিনিস থাকবে, ওটা কিন্তু হাত দিলেই দেখবেন তেল তেলে, ওটা হচ্ছে ক্রিম। ওই ক্রিমটাকে উঠিয়ে ফেলে দেবেন। তারপরের যে পাতলা অংশটা থাকবে জলের আর দুধের মানে দইয়ের, ওটাকে নেবেন। ওই 1 গ্লাস নিলেন, তার মধ্যে একটু জিরে, একটু মৌরি আর একটু হচ্ছে আপনার জোয়ান, এই 3টে জিনিস একটু বাড়িতে তাইয়ে নিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন আলাদা করে। ওই 1 চামচ ওটা দেবেন, একটু বিট নুন দেবেন, ওটা মিশিয়ে ডেইলি দুপুরে ভাত খাওয়ার পর খাবেন। এটা খুব ভালো কাজ করে। কিভাবে কাজ করে? আমাদের পেটে যে কিছু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, সেই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া, আমাদের হজম শক্তি বাড়ায়, আমাদের হজমে সাহায্য করে। আমরা যদি ভালো খাদ্য খাবার খাই তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। আর যদি আমরা বাইরের ওই যে প্যাকেট ফুড বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই ধরনের খাবার খাই, তাহলে এই খারাপ ব্যাকটেরিয়াগুলো বেঁচে ওঠে ওগুলো খেয়ে, আর ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়। তো আপনি যদি এটা খান তাহলে দেখবেন আপনার ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেঁচে উঠছে, কারণ এটা ল্যাক্টোব্যাসিলাসের মতো কিন্তু কাজ করছে। ঠিক আছে, ওই গুড ব্যাকটেরিয়া যেটা ল্যাক্টোব্যাসিলাস, ওটাই কিন্তু এর মধ্যে তৈরি হয় দইয়ের মধ্যে। তো ঘোল হিসাবে খেলে কিন্তু অনেক বেশি হেলদি হবে এটা। আর যদি ঘোল হিসাবে না খেতে পারেন তাহলে টক দই হিসাবেও খেতে পারে, খেলে কিন্তু দেখবেন আপনার কিন্তু খুব উপকার হচ্ছে। আর টাইমলি খাওয়া দাওয়া খান, জলের পরিমাণ বাড়িয়ে দিন, তাড়াতাড়ি ঘুমাবেন, অতি রাত্রে জাগবেন না, এভাবে মেনটেন করুন। আর সবশেষে আবার একটাই কথা বলবো, যদি দেখছেন এতে তাড়াতাড়ি রেজাল্ট না পাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই, কিন্তু আমি একটু বলে দিই, আমাদের কলকাতায় তো চেম্বার আছে, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম রেগুলার চেম্বার। এছাড়া হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, দাসনগর, হাওড়াতে আমাদের রেগুলার কিন্তু চেম্বার আছে। আপনারা সবাই কিন্তু কলকাতা বা হাওড়াতে রেগুলার চেম্বারে পাচ্ছেন, আপনারা যোগাযোগ করে নিন। আবারও বলে দিচ্ছি আপনাদের, কলকাতার মধ্যে ল্যান্সডাউন, খিদিরপুর, আমতলা, মধ্যমগ্রাম, এবং অবশ্যই কিন্তু আমতলা, মধ্যমগ্রাম, হাতিবাগান, খিদিরপুর, ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতা
কলকাতায় চেম্বার, হাওড়াতে কিন্তু চেম্বার আছে হাওড়া শিবপুর, বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর। এবার বাইরের চেম্বারগুলো আমি চট করে বলে দিই, আপনারা কে কোথায় কোন ডাক্তারবাবুকে পাচ্ছেন। সব ডাক্তারবাবুরাই ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল ট্রেন্ড এবং ওয়েল কোয়ালিফাইড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুরা আমাদের এনবিপির সঙ্গে যুক্ত, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আজকে আমরা ডক্টর এস খান এবং ডক্টর এস ভাদুরীকে একত্রে পেয়ে গেছি। বনগাঁতে থাকবেন চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মাকে পাবেন আপনারা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আচ্ছা, মালদাতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে ডক্টর বি শর্মা, কুচবিহারে ডক্টর এস ঘোষালকে পাবেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, বোলপুরে কিন্তু ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন আপনারা। বনগাঁতেও কিন্তু ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, বনগাঁতেও ডক্টর এস ভাদুরী, বোলপুরে ডক্টর এস ভাদুরী। দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর এ হালদার, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে ডক্টর এ হালদার, বাঁকুড়াতেও ডক্টর এ হালদার, আরামবাগেও ডক্টর এ হালদারকে আপনারা পাবেন, আগরতলাতে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা, তিনি নিজে থাকছেন শিলচরে, অবশ্যই আগরতলাতে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য। আলিপুরদুয়ারে আমাদের ওপেনিং আছে, আলিপুরদুয়ারে কিন্তু ওপেনিং হচ্ছে 27শে এপ্রিল, আপনারা নিউ চেম্বার ওপেনিং পাচ্ছেন, ডক্টর বি শর্মা নিজে থাকবেন। এছাড়া রানীহাটিতেও কিন্তু আমাদের 11ই মে ওপেনিং আছে, রানীহাটিতেও আপনারা পাবেন। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে আপনারা রেগুলারলি সব চেম্বারে ঘুরিয়ে ফিরিয়ে ডাক্তারবাবুদের পাচ্ছেন। কিন্তু কলকাতা হাওড়ার রেগুলার চেম্বার, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস, আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার লিখুন, যারা ফোনে আসছেন ভালো কথা, ফোন না পেলে হেল্পলাইনে রাত 10টা 11টা অবধি আপনারা কথা বলে নেবেন, যার যেখানে সুবিধা কাছে হবে যে ক্লিনিক বা চেম্বার, আপনারা যোগাযোগ করুন। পেটের রোগ নিয়ে আলোচনা হচ্ছে, আর 2-3 মিনিট স্টুডিওতে থাকবো, তারপর আবার আমরা একটু পেশেন্টদের ইন্টারভিউগুলো শোনাবো, আবার তারপর আমরা স্টুডিওতে ফিরবো। আপনাদের পেশেন্টদের ইন্টারভিউগুলো শোনানো দরকার। ডক্টর এস খান রয়েছেন, একটু জেনে নিই এবার আরেকটি বিষয় যেটা নিয়ে আলোচনা করছিলাম, ফ্যাটি লিভার। খাবারের ওপর কিন্তু আপনাদের একটু নজর রাখতেই হবে। তেল মশলাযুক্ত খাবার খেলে এই যে ফোন পেলাম, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এগুলো একদম কমন হয়ে দাঁড়িয়েছে আজকাল। ফ্যাটি লিভার, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, তারপর পেটের সমস্যা, এগুলো লেগেই আছে। একটু আমাশার ব্যাপারে জেনে নিই ডক্টর খানের কাছ থেকে। ডক্টর খান, আমাশা খুব মানুষ কষ্ট পায়, অনেকেরই হয়, এটার কি ট্রিটমেন্ট আমাদের এনবিপিতে আছে, বা কি হলে আপনারা ধরে নেন যে ক্রনিক আমাশা হয়ে রয়েছে, একটু বলে দিন। আমাশাটা প্রথমে একইভাবে আসে, অ্যাকচুয়ালি আমাশা বলতে আম আসয়, তো সেখান থেকে এসছে। তো অ্যাকচুয়ালি আমরা যে খাবারটা খাই সেটা তো পাচন ক্রিয়ার মাধ্যমে সেটা শরীরের সাথে ব্লাডের সাথে মিশে যায়, তো সেটা যখন পাচন হবে না, সেটা হয় অপক্ষ আম। তো অপক্ষ আমটা কি করে বুঝতে পারবে? তো সেটা পায়খানার মাধ্যমে সেটা মিউকাসের সেটা বেরিয়ে আসে পায়খানার দিয়ে, সেটা তো সেটা দেখে সে বুঝতে পারবে। তারপর তার পেট ব্যথা করবে, পেট ফুলে থাকবে, খাবার হজম তো হবেই না, খেতেও ইচ্ছে করবে না। সেইভাবে তার আমাশাটা সে বুঝতে পারবে যে একটা মিউকাস সাথে কিছু বেরিয়ে আসে সেটা দিকে, তো সেটা থেকে অপক্ষ আম তৈরি হয়, ওটাকে অ্যাকচুয়ালি আমাশা বলছে। এবার অনেক সময় রক্ত আমাশাও হয়, যেটা ব্লাড বেরিয়ে আসে, সেটাকে ব্লাড ডিসেন্ট্রি বলা হয়। সেটাও খাওয়া দাওয়া, মানে ভুলভাল খাওয়া দাওয়ার জন্য, অ্যাকচুয়ালি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো খাওয়া দাওয়ার জন্য সেই জিনিসটা হয় আর কি। আচ্ছা, আমাশারও তো আমার প্রকারভেদ আছে, অনেক রকমের আমাশা হয়। এটা আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট সুন্দরভাবে নিশ্চয়ই হচ্ছে আমাশার। অবশ্যই এনবিপিতে ট্রিটমেন্ট আছে, তো আপনারা এনবিপিতে আসুন, আপনাদের প্রপার হিস্ট্রি নিয়ে আপনারা বলুন, এখানে ট্রিটমেন্ট আছে, কোনো সাইড এফেক্ট নেই। এটার যে ট্রিটমেন্ট আছে সেটা পার্মানেন্ট ট্রিটমেন্ট হবে, এর পরবর্তীকালে আমাশার যে সমস্যা সেটা থাকবে না। তারা অনেকের অনেক পুরনো আমাশায় অনেকে ভুগছে, সেই জায়গা থেকে ঠিক করাবার একমাত্র উপায় এনবিপিতে এসে যোগাযোগ করুন। এবার একটু পেশেন্টদের ইন্টারভিউগুলো শুনি, আবার আমরা ফিরবো, নানা রকম পেটের রোগ, লিভারের প্রবলেম, এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন সবাই, আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। চলুন পেশেন্টরা কে কি বলছেন শুনে নিই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিওআর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিওআর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন?
না সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যাপার ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য।
সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকেই কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি?
আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটা কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পেশেন্টরা কে কি বললেন শুনে নিলাম। এনবিপির প্রোগ্রাম চলছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। হেল্পলাইনটা লিখে রাখবেন 9830235527 অথবা 37। কলকাতায় চেম্বার বলেই দিলাম, আমাদের অনেকগুলো চেম্বার কলকাতা, ল্যান্সডাউনে, খিদিরপুরে, হাতিবাগানে, আমতলায়, মধ্যমগ্রামে। আর হাওড়াতে যারা দেখাচ্ছেন, হাওড়া শিবপুর, বেলুর আর হাওড়া বাল্টিকুড়ি, দাসনগরে আমাদের কিন্তু এনবিপির চেম্বার আছে। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়, আদার সব ট্রিটমেন্টগুলো আপনারা পাচ্ছেন। সবার জন্য কিন্তু খুব সুবিধা আমাদের এনবিপিতে আসা এখন। আর আমি অনুষ্ঠান চলাকালীন আবার পরে বলে দেবো বাইরের চেম্বারগুলো কোথায়। সব ডক্টররাই আছেন, ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সব চেম্বারে আপনারা পাবেন। আর একটা কথা বলি, কালকে কিন্তু বনগাঁয় পাচ্ছেন, বনগাঁতে ডক্টর ভাদুরী কালকে বনগাঁয় থাকবেন। আপনারা যারা নাম লেখাবেন লাস্ট মোমেন্টে, আর 2-5 জনের নাম নেওয়া যাবে, ইমিডিয়েট নিয়ে নিন। কিন্তু আপনারা হেল্পলাইনে এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। বনগাঁতে যারা কালকে দেখাবেন অবশ্যই কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করুন। ডক্টর ভাদুরী এবং ডক্টর এস খান দুজনেই আছেন। ডক্টর খান, এবার আসি আমরা এই লিভারের প্রবলেমগুলো নিয়ে যে বলছিলেন, কি ধরনের খাদ্যাভ্যাস লিভার ভালো রাখতে আমাদের রাখা উচিত, একটু বলে দিন খাবার দাবারের ব্যাপারটা। আসলে আমাদের অ্যানিম্যাল প্রোটিনটা কম খেতে হবে, যে লাইক মাছ, মাংস, ডিম, এই খাবারগুলো কম খেয়ে তার জায়গায় গ্রিন ভেজিটেবলস বেশি খেতে হবে। তো সেটা করলে লিভারের যে সমস্যাগুলো থাকে বা যে বিলিরুবিন, বিলিরুবিন, এসডিওটি, এসিওটি লেভেল যে বেড়ে যায়, সেটা কমে যাবে। জন্য আমাদের কিছুদিনের জন্য যাদের এগুলো বেড়ে গেছে, আগে তো প্রথমে ইলেকট্রিক করতে হবে, লিভার ফাংশন টেস্ট, তারপরে সেই রিপোর্টটা দেখে তারপরে তাকে একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করলে তা সেটা আস্তে আস্তে কমে যাবে। সাথে কিছু মেডিসিনও খেতে হবে। সেই জন্য আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে তাকে প্রপার চিকিৎসা করাতে হবে। আচ্ছা, পাইলস, ফিস্টুলা, ফিশার, এইটার ব্যাপারে একটু বলুন। অনেকে ভুগছেন এই রোগেও। পাইলস, ফিস্টুলা, ফিশার এই 3টে রোগ প্রায় একই রকম, কিন্তু কিছুটা কিছু আলাদা। তো এই রোগগুলো প্রথমে হয় হচ্ছে অ্যাকচুয়ালি কনস্টিপেশন থেকে। ধরুন কারোর যদি সকালে পটি পরিষ্কার বা ক্লিয়ার না হয়, তার একটা সমস্যা থেকে যায়। তো সেই কারণে তাদের এই পাইলসের সমস্যা, ফিশার, ফিস্টুলা এই সমস্যাগুলো আসে। অ্যাকচুয়ালি ওই যে জায়গাটা আছে যেখান দিয়ে আমাদের পটি আসে, সেই জায়গাটা একটা ইনফ্লামেশন হয়ে যায় বা সেই জায়গাটা একটা ইনফেকশন হয়ে যায়। সেই জন্য সেটা থেকে একটা ব্লাড বেরিয়ে আসে, পরবর্তীকালে সেটা থেকেও সোয়েলিং হয়, অ্যান্ড সেটা প্রপার ট্রিটমেন্ট না করলে পরবর্তীকালে সেটার জন্য অপারেশন করতে হয়। তো সেটারও বিনা অপারেশনের ট্রিটমেন্ট আমাদের এই সেন্টারে আছে। আপনারা আসুন, যোগাযোগ করুন এবং চিকিৎসা করুন, অপারেশন করার দরকার পড়বে না। অপারেশনকে অনেকে ভয়ও পান, তো সেক্ষেত্রে অপারেশন ছাড়াই আমাদের এনবিপিতে এলে পাইলস, ফিশার, ফিস্টুলার ট্রিটমেন্ট হয়। কি ধরনের কমপ্লিকেশন দেখা যায় মানুষের এই পাইলস, ফিশার, ফিস্টুলা থেকে? এগুলোতে অ্যাকচুয়ালি ধরুন সমস্যা হয়, তার মানে ওই জায়গাটা খুব জ্বালা করে, সে মানে কিছু করতে পারে না, কিছু করতে পারে না, বসতে পারে না কোনো জায়গাতে, বা বাইক চালানো
বা ইয়ে করা, বা পটিতে বসার পর যদি প্রপার পটি না হয় সেখানে ব্লাড বেরিয়ে আসে, তো তাকে তো আগে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, তার যাতে প্রপার প্রতিদিন তার পটি ক্লিয়ার হয়, তার স্টুল যাতে ক্লিয়ার হয় সেটা তাকে দেখতে হবে আগে, সেই খাদ্যাভ্যাস করতে হবে, আর তারপরে তার যে প্রপার মেডিসিন আছে সেইভাবে করলে তার ট্রিটমেন্ট করলে উইদিন 6 মান্থ তার সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে তার সিভিয়ারিটি দেখে তার ট্রিটমেন্ট করতে হবে, বাট উইদিন 6 মান্থ তার ঠিক হয়ে যাবে। আছে দেখে নি কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমারও মানে প্রচন্ড গ্যাস অম্বলের প্রবলেম, মানে যা খাই হয়ে থাকে, আর মানে পটিটাও না ক্লিয়ার হয় না, মানে রেগুলার পটিটা হয় না। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে আপনার এটা? এটা আমার অনেক দিনেরই এটা। আচ্ছা, পটিটাও ক্লিয়ার হয় না। পটিটা কি কনস্টিপেশন হয় নাকি ডেইলি? মাঝে সাঝে হয়, হ্যাঁ হ্যাঁ ওটা হয়, প্রবলেম হয়। জল কতটা আপনি খান? জল খাই মোটামুটি, যেরকম খাবার খাই। আচ্ছা, মানে এটা আমার বর্তমান ছোট থেকে এই প্রবলেম, মানে পটি প্রবলেম। আচ্ছা, ছোট থেকে। এর জন্য কোনো চিকিৎসা করেছেন আপনি? না, এমনি চিকিৎসা করাই না, ওই গ্যাস হলে গ্যাসের ওষুধ খাই, মানে এরকম সেরকম কিছু চিকিৎসা করানো হয়নি। আচ্ছা, আর অ্যাসিডিটি হচ্ছে খুব, তাই তো? হ্যাঁ, অ্যাসিডিটি, মুখ টক হয়ে থাকে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, বলছি। দেখুন, এইটা কিন্তু ম্যাডাম শুধু ওষুধ, ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে কিন্তু কমবে না। যখনই হচ্ছে আপনি অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন আর তারপরে সেই কিছু সময়ের জন্য ওটা ভালো থাকছে, আবার হয়তো পরের দিন বা সেদিনই হয়তো অন্য সময় আবার যখন খেতে যাচ্ছেন আবার প্রবলেমটা হচ্ছে। এই যে অতিরিক্ত যদি দিনের পর দিন যদি স্টমাকের মধ্যে অ্যাসিড বাড়তে থাকে, অনেক সময় কিন্তু সেখানে কি হয়, গ্যাস্ট্রাইটিস হয়। গ্যাস্ট্রাইটিসটা কি, মানে গ্যাস্ট্রিক যেটা আমাদের আছে, মানে স্টমাকের মধ্যে ইনফ্লেমেশন হয়, ঠিক আছে? এবং সেখানে আমাদের একটা কিন্তু একটা মেমব্রেন থাকে বা একটা প্রলেপ থাকে, একটা মিউকাস মেমব্রেন থাকে, মানে একটা যাতে আমাদের স্টমাকটা ড্যামেজ না হয় তার একটা প্রলেপ থাকে উপরে প্রোটেকশনের জন্য। এবং অতিরিক্ত এই অ্যাসিড হতে হতে একটা টাইমে কোনো সময় হয়তো দেখা গেল ওই প্রলেপটা নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের যে স্টমাকের মাসেল সেই জায়গায় গিয়ে কিন্তু দেখা যাচ্ছে অ্যাসিডটা লাগছে। দিনের পর দিন এটা যদি হতে থাকে তাহলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার যেটা বলা হয় সেই আলসারের সৃষ্টি হয়, মানে একটা ঘা হয় পেটের ভিতরে, প্রচন্ড জ্বালা করে কোনো একটু রিচ খেলেই বা একটু যদি মানে একটু তেল মশলা বেশি খাওয়া যায় তখনও হবে। এবং এই যে অ্যাসিডটা যদি বাড়তেই থাকে তখন কিন্তু ওখানে গিয়ে আরো ঘা করতে থাকবে একদম, তখন কিন্তু মানুষ আর সামলাতে পারে না। তো ওই কন্ডিশনটা যাতে না আসে, আপনার ছোটবেলার থেকে এই কনস্টিপেশনের প্রবলেম আছে, আপনি এতদিন দেখাননি, এখন যেহেতু আপনি আমাদেরটা জানতে পারলেন, আমাদের কাছে কিন্তু ট্রিটমেন্ট করলে ওই গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বা ধরুন গ্যাস্ট্রিক আলসার সবগুলোরই ট্রিটমেন্ট হবে উইদাউট সার্জারি। আয়ুর্বেদায় কিন্তু এগুলোর কোনো সার্জারি হয় না, নর্মাল মেডিসিনের মাধ্যমে এবং যদি দরকার পড়ে তাহলে পঞ্চকর্মার মাধ্যমে এই রোগগুলোকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনা হয়। তো দেরি না করে একবার হেল্পলাইন নম্বরে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসুন, আমাদের ডাক্তারবাবুরা যখন দেখবেন ঠিকভাবে ডায়াগনোসিস হয়ে যাবে কেন হচ্ছে কি হচ্ছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবে, দেখবেন আপনি কিছুদিনের মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন এবং সুস্থতার দিকে ফিরে যাবেন। বাহ, সুতরাং দেরি করবেন না, যাদেরই এরকম গ্যাস অম্বল অ্যাসিডিটি বিভিন্ন রোগে ভুগছেন, পেটের সমস্যায়, তারা কিন্তু যোগাযোগ করুন। এবার আসি ডক্টর খান, যাতে কনস্টিপেশনের ধাত, অনেক ক্ষেত্রে যেমন লুজ মোশন হচ্ছে, ম্যাক্সিমাম মানুষের ডায়রিয়া হয়ে যায়, আবার দেখি কনস্টিপেশন কেন হয়, কি ট্রিটমেন্ট আছে একটু বলে দিন। কনস্টিপেশনটা অনেকের ক্ষেত্রে থাকে যে এই যে আপনি বললেন একটা যে আমার ছোট থেকে কনস্টিপেশনের অভ্যাস আছে, একটা থাকে এরকম, আরেকটাতে খাদ্যাভ্যাসের কারণে পরবর্তীকালে কনস্টিপেশন হয়ে যায়। তো যাদের ক্ষেত্রে প্রথম থেকে থাকে যে একটা বয়সের পর থেকে কনস্টিপেশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো কনস্টিপেশনটা করার জন্য তাদেরকে চিকেন বেশি খাওয়া যাবে না। চিকেনটা যদি বেশি করে খায় তো চিকেনের জন্য অনেক সময় পটি একটা টান হয়ে যায়, পটি ঠিকঠাক করে হয় না, তাদেরকে বেলের শরবত খেতে হবে। বেল আমাদের পটি ক্লিয়ার করতে খুব সাহায্য করে, বা রাত্রেবেলায় শোবার আগে একটু গরম জল খেয়ে নেবে, সেটা তো পটি ক্লিয়ার করতে সাহায্য করে। এইভাবে পাকা কলা খেলো দিনে একবার করে অন্তত ফল হিসেবে, তো এগুলোতে পটি ক্লিয়ার করে। কিন্তু যার ক্ষেত্রে মানে খাওয়া দাওয়াটা একটু ঠিক করতে হবে, অয়েলি ফ্রাই খাওয়ার তো কমাতেই হবে, কারণ এই বাইরের যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোতে পটি আটকে যায়, এগুলোতে পটি ঠিকঠাক করে হয় না, সেটাই পরবর্তীকালে পাইলসের সমস্যা আসতে পারে বা ফিসার লাইন আসতে পারে, ফিস্টুল আসতে পারে। আচ্ছা, মানে ভাজা ভুজি, স্পাইসি, মশলাদার, তৈলাক্ত খাবার এগুলো পেটের জন্য একদমই খারাপ। ঠিক নয়।
এগুলো কিন্তু আপনারা মাইনুটলি শুনছেন এবং এগুলো মেনটেন করুন, একটু মেনে চলুন। ডাক্তারবাবুরা এখানে বসেই অনেক সুউপদেশ দেন যাতে আপনারা সবাই ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। পেটের গন্ডগোল ক্রমান্বয়ে বাড়ছে, ঘরে ঘরে দেখি পেটের গন্ডগোল, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পাইলস, ফিশার, ফিস্টুলা, লিভার বড় হয়ে গেছে, ফ্যাটি লিভার, স্টমাকের প্রবলেম, স্টমাক আপসেট, কারোর আইবিএস, কারোর দেখছি লুজ মোশন হয়েই যাচ্ছে 12 মাসের মধ্যে 8 মাসই তার লুজ মোশন, কারোর আবার কনস্টিপেশন, এক এক জনের এক এক রকম পেটের সমস্যা। এগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। কেউ আরেকজন আছেন ফোনে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, বলুন কি প্রবলেম। বলছি আমি একটু শরীরকে কাজ করি, তারপর কিছুদিন সপ্তাহের আগে আমি মার্কেটে ছিলাম, তো হঠাৎ আমার নাক থেকে দেখছি হঠাৎ রক্ত বেরিয়েছে। তো আমি জল ফল দিয়ে করে পরে নি, তারপর আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখালাম, তাড়াতে গিয়ে হতো আপনার যে সাইনাস হয়েছে নষ্ট হবে, তো ওষুধ দিয়েছি, কিন্তু আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। তারপর আচ্ছা, আর এখন আর ব্লাড বেরাচ্ছে না তো? আচ্ছা, ফ্রেশ ব্লাড দেখতে পেয়েছিলেন? ফ্রেশ একদম, মানে সাথে সাথে? ঠিক আছে, টাটকা রক্ত যেটা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। মেইনলি দেখুন, মেইন কি হয় আমাদের যে নাকের এখানে আমাদের সাইনাস পয়েন্টস থাকে, এই নাক দুই ভুরুর ওপরে এবং চোখের নিচে। ঠিক আছে, এখানে যখন বেশি করে মিউকাস ফর্ম হয় তখন এখানে আমাদের পেইন সৃষ্টি হয়। আবার কি হয়, যদি আমরা রোদের মধ্যে বেশি বেরাই তখনও কিন্তু এই জায়গাগুলো ড্রাই হতে থাকে। ঠিক আছে, তখন ওখানে পেইন হয়। এবং এই যে নাক দিয়ে ব্লিডিং অনেকগুলো কারণে হতে পারে। অনেক সময় নাকের হাড় যদি বেঁকে থাকে অনেকের সেইখানে হয়, যদি দেখা যায় পলিপ আছে সেখান থেকে অনেক সময় হয়। আবার যদি শরীর দেখা যাচ্ছে খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যদি কারো এরকম ধরনের নাকের সমস্যা থাকে সেখান থেকেও ব্লাড বেরায়, ফ্রেশ ব্লাড বেরায়। তো এগুলোকে আপনার এটা বন্ধ হয়ে গেছে, ভেরি গুড, কিন্তু নজর রাখবেন আবার হচ্ছে কিনা। যদি বারে বারে হতে হয়, রিকারিং যদি হয়, তাহলে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, আর একটা কাজ করুন, হালকা জল, ঠান্ডা জল নিয়ে নাক দিয়ে টানবেন, আবার আস্তে করে বের করে দেবেন। যদি সবচেয়ে ভালো হয় যদি নাক দিয়ে টেনে মুখ দিয়ে জলটাকে বের করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। প্রথম এই সাইনাসের জন্য দেখবেন যখন নাক দিয়ে জল টানবেন কপালে জ্বালা করবে। ঠিক আছে, কিন্তু রেগুলার করতে 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 দেখবেন ওগুলো আস্তে আস্তে কিন্তু ওই জ্বালাটা বন্ধ হয়ে যাবে, কারণ সেই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হবে। এভাবে করুন। আর কিছুদিনের মধ্যে যদি দেখছেন যে এটা কোনোভাবে কমেনি আর বারে বারে হচ্ছে, তাহলে কিন্তু এসে অবশ্যই আমাদেরকে দেখাবেন। অনেক রকম রোগ ব্যাধিতে আক্রান্ত আমরা, কি করবেন দিশাহারা মানুষ। তাই তো আমাদের এনবিপি এত সাহায্য করছে, এই লাইভগুলো করে, রেগুলার প্রোগ্রামগুলো দেখে আমরা ইনফরমেশন গ্যাদার করছি। এবং আপনাদের জন্য তো অবশ্যই হেল্পলাইন নাম্বার থাকছে, কথা বলে নেবেন হেল্পলাইনে সবাই। যার যেখানে সুবিধা একটু এসে দেখিয়ে নিন। আয়ুর্বেদের মাধ্যমে সুস্থ হতে বাধ্য, এত মানুষ উপকার পাচ্ছেন, আপনারাও কিন্তু পাবেন। চলে আসে আবারও পেটের সমস্যা। পেটের সমস্যা থাকলে অনেক সময় দেখা যায় স্কিনে একটা এফেক্ট পড়ে, লিভার থেকে নাকি এই মেচেদা বা বিভিন্ন সমস্যাগুলো স্কিনের ওপর আসে। তো এগুলো কতটা সত্যি এবং কি ব্যাপার একটু বলুন। এটা সমস্যা থাকলে তো হ্যাঁ, লিভারের সমস্যা থেকে স্কিনের তো একটা স্কিনের ডিসকালারেশন হয়, বা জন্ডিস হলে তো স্কিন ইউলাইজ হয়ে যায়, ডার্ক স্টুল হয়, ডার্ক ইউরিনও হয়। তো এগুলো তো হয়েই থাকে। প্লাস চুল উঠে যায়, বা চুলের মধ্যে একটা হোয়াইটই চলে আসে, যে মানে চুল পেকে যায় বলতে গেলে কম বয়সে আর কি। অনেকে দেখবেন কম বয়সেই চুল পেকে গেছে, এটা কিন্তু লিভারের কারণেই হয়। এটা তারা প্রপার বুঝতে পারে না, তার আগে অন্য কোনো কারণে হয়েছে। এটা লিভারের ঠিক কারণেই বেশিরভাগটা হয় আর কি, চুল কম বয়সে পেকে যাচ্ছে। তারপরে সোরিয়াসিস, এটা তো লিভারের সাথে পুরোপুরি জড়িত। সোরিয়াসিসের সমস্যাটা আসেই লিভার থেকে, তো এইগুলো সব লিভারের সাথে জড়িত আছে আর কি। মানে স্কিন আর হেয়ারের প্রবলেমও লিভার থেকে কিন্তু আসে। এলএফটিতে অনেক রকম নরমালিটিস দেখা যায় টেস্ট করলে, তো সেগুলো আয়ুর্বেদে আস্তে আস্তে ঠিক হয়ে যায় ট্রিটমেন্ট করলে। অ্যাকচুয়ালি লিভারটা ট্রিটমেন্ট করতে হবে। লিভার হচ্ছে আমাদের হিউম্যান বডির সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড, যেটা আমাদের হিউম্যান বডির একটা ভার্সেটাইল পার্ট ও মানে অকুপাই করছে এবং পারফরমেন্স করছে। তো লিভারের এই জন্য লিভারটাকে ঠিক রাখতে হবে। অবশ্যই সাথে সাথে স্টোমাক, হার্ট সবই ঠিক রাখতে হবে, কিন্তু লিভার যেহেতু আমাদের হিউম্যান বডির লার্জেস্ট একটা গ্ল্যান্ড, তো সেই জন্য লিভারটাকে অবশ্যই ঠিক রাখতে হবে। লিভার ঠিক থাকলে আস্তে আস্তে সবই ঠিক থাকবে, আস্তে আস্তে সব রোগও আস্তে সুস্থ হয়ে যাবে। ঠিক।
পেটের সমস্যা নিয়ে অনেকে ভুগছেন, তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। ডক্টর খান, জলটা আমাদের খুব মানে পিউরিফাইড ওয়াটার যেটা, এটা তো ইনটেক করা খুব জরুরি। এখন সব সময় অনেক ক্ষেত্রে হয় না, জল থেকে তো নানান অসুখ বিসুখ এসে যায় পেটের। অ্যাকচুয়ালি এটা তো আরবান লাইফস্টাইলে যেটা আছে, অ্যাকচুয়ালি জল তো অ্যাকচুয়ালি বলতে গেলে আরবান লাইফস্টাইলে জল বেশি খারাপ। মানে আমরা বিভিন্ন যে পিউরিফিকেশন করি বা রিভার্স অসমোসিসে যে জলগুলো পান করি আমরা, সেগুলো অ্যাকচুয়ালি প্রপারভাবে তো আমরা তো দেখি না। তো যেহেতু দেখা যায় জল থেকে শরীর খারাপ হচ্ছে, লাইক ডায়রিয়া, টাইফয়েড কিছু হচ্ছে, তো জলটা আমি মনে করি জলটা ফুটিয়ে খাওয়াটাই বেশি দরকার। যদি কারো পেটের সমস্যা ক্রনিক হয়ে থাকে, তার ক্ষেত্রে এটাই উচিত গরমকাল হোক যে কাল হোক, জলটা ফুটিয়ে রেখে তখন জলটা খাবে। মানে জলটা ফুটিয়ে খেলে জলের মধ্যে যদি কোনো জাম থাকে সেটা থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। জল ফুটিয়ে খেলে সেই সমস্যার সমাধান হবে আর কি। কতক্ষণ ফোটানো উচিত জলটা? বেশিক্ষণ না, জাস্ট লিকওয়ার্ম ওয়াটার, লাইক 10 মিনিট করলে জাস্ট জলটা ফোটানো হয়। এরকম না যে টকবক করে জল ফুটছে সেটা খাবে, সেটা সম্ভব না। 10-15 মিনিট জলটা ফুটিয়ে সেটা একটা কোনো কন্টেনারে রাখলে, গ্লাস কন্টেনার বা প্লাস্টিক কন্টেনার ভালো দেখে রাখলে সেই জলটা খাওয়া যেতে পারে। সেটা শরীরের জন্য, ডাইজেস্টিভ পাওয়ারের জন্য ভালো। সেটা আচ্ছা, যাদেরই সমস্যা জল ফুটিয়ে খেলে ভালো। 10 মিনিট মিনিমাম ফোটান, ঠান্ডা করে সেই জলটা পান করুন। এবং যাদের ডাইজেস্টিভ ডিসঅর্ডার তারা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ওয়ার্ম ওয়াটারটা খেলে ভালো হবে। আচ্ছা, প্যানক্রিয়াসের প্রবলেম দেখা যায় অনেক ক্ষেত্রে, এক্ষেত্রে কি করণীয় বা সিমটমস কি? প্যানক্রিয়াস খারাপ হচ্ছে আমার, সেটা কিভাবে বুঝবো এবং কি ট্রিটমেন্ট আছে একটু বলে দিন। প্যানক্রিয়াসের ক্ষেত্রেও এই তো নসিয়া, ভমিটিং, লাইক পেট, ওটা তো ওটার সাথে ইনডাইরেক্টলি পেট ফুলে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো প্যানক্রিয়াসের সমস্যা হলে পেশেন্টটা একটা নসিয়া হবে, একটা বডি উইকনেস কাজ করবে, কোনো কিছুই ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, একটা বডি লেথার্জিক ফিল করবে। তখন সেটা প্রপার টেস্ট করলে বোঝা যায় যে প্যানক্রিয়াসের সমস্যা হয়েছে, তারপর সেটা ট্রিটমেন্ট করতে হবে। ঠিক, কেউ আছে বোধহয় ফোনে, একটু দেখে নি কে আছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, আমি ওই ডক্টর ভাদুরের সঙ্গে তো কথা বলবো, তো টিভিতে আছেন, এই নাম্বারটা দেওয়া আছে, তো কথা বলা যাবে? হ্যাঁ, সরাসরি কথা বলছেন তো। কোথা থেকে বলছেন? কোথা থেকে? আমি পাঁশকুড়া থেকে বলছি। পাঁশকুড়া থেকে বলুন। ডক্টর ভাদুরীকে কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আমাকে পোস্টেজের সমস্যা আছে, আর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে আমার ওই টয়লেট করার সময় কি না প্রচন্ড জ্বালা জ্বালা করে, ইনফেকশন আছে আমার। তো আর 2-3 নম্বর হচ্ছে যে আমি 8 মাস মানে এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছি, 3.5 মাস আয়ুর্বেদিক খেয়েছি অন্য জায়গায়। এখন আমি এই 22 দিন ধরে আপনাদের এনডিপি ট্রিটমেন্টেই আছি। তো আপনার এই একটা জিনিস জানা, সিএ মুক্তি ট্যাবলেট 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আপনাদের এস কমটম ট্যাবলেটটা, এটা কিসের জন্য? আচ্ছা, আপনি শুনতে পারেন। আমার সিএসটা একটু বাড়া আছে 7.99, আর সব অর্গান ভালো আছে, প্যানক্রিয়াস, লিভার সবই ভালো আছে, কিডনি সবই ভালো আছে। আচ্ছা, সমস্যা আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছেন, আপনি শুনুন। দেখুন, এই যে ওষুধের কথাটা বলি, একটা অনেকের ধারণা হয়, মানুষের কি করে প্রথমে যখন একটা ওষুধ পায় সে পুরোটা পড়ে দেখে কি আছে না আছে। এবার সেখানে অনেক সময় নাম দেখে অনেকে কনফিউজড হয়। ঠিক আছে, এই যে ধরুন আপনি ওষুধের কথা বললেন সিএ মুক্তি, তো একটা ওষুধের কিন্তু অনেকগুলো পারপাস থাকে। এবার আপনি সিএ মুক্তি ভেবে ভাবছেন এটা কি, সিএ জিনিসটা কি, বা সেখানে কি ছবি রয়েছে, অনেকগুলো এগুলো কনফিউশন অনেকের মধ্যে আসতে পারে। ওগুলোর দিকে যাবেন না। আপনার মেন কাজ হবে আপনি যে ওষুধটা নিয়েছেন প্রেসক্রিপশনের সাথে তার মিল আছে কিনা এইটা দেখবেন। কারণ ডাক্তারবাবুরা যিনি প্রেসক্রিপশন করেছেন উনি ওষুধটা কিছু বুঝে প্রেসক্রিপশন করেছেন। এবার আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা চিকিৎসা যেটা একজন ব্যক্তির সম্পূর্ণটা একটা ট্রিটমেন্ট হয়, কিন্তু ঠিক আছে, হলিস্টিক অ্যাপ্রোচ বলে। হলিস্টিক মানে হোলনেস, মানে একটা ব্যক্তির সিমটোমেটিক রিলিফ না। ধরুন আপনার প্রস্টেটের কি হলো, যে প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জড হয়েছে, সেখানে কি সিমটম আমরা কি দেখতে পাবো? সিমটম দেখতে পাবো যে পেচ্ছাপটা ঠিক মতো হতে যাচ্ছে না, পেচ্ছাপের ফ্লোটা ঠিক নেই, এবং অনেক সময় দেখা যায় যে ইউএসজি করলে, আল্ট্রাসোনোগ্রাফি করলে পেচ্ছাপ রিটেইন হচ্ছে, থলির মধ্যে পেচ্ছাপ রয়ে যাচ্ছে বেশি পরিমাণে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সিমটমগুলো। এবার এটা হচ্ছে কেন? কারণ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডটা এনলার্জড হয়েছে, ও ভালো করে পাস করতে দিচ্ছে না পেচ্ছাপটাকে। ঠিক আছে, এবার আমাদের যে ট্রিটমেন্টটা হবে, ট্রিটমেন্টটা কি হবে? ট্রিটমেন্টটা হবে প্রস্টেট গ্ল্যান্ডটাকে ছোট করতে হবে, নর্মাল করতে হবে। যখনই ও নর্মাল হয়ে যাবে
মানে ধরুন আপনার একটা পাইপ, এই পাইপটা দিয়ে ধরুন পেচ্ছাপ যায়, এবার ওই পাইপটা যখন ঠিক সাইজের থাকছে, পেচ্ছাপটা নর্মালি কলকল করে চলে যাচ্ছে, মানুষ মোটা পেচ্ছাপের ধারা পাচ্ছে, ছোটবেলায় পেচ্ছাপের ফোর্স অনেক বেশি থাকে। এবার যত বয়স বাড়ে, পুরুষদের ক্ষেত্রে হয়, এটা মহিলাদের থাকে না প্রস্টেট গ্ল্যান্ডটা। এবার কি হচ্ছে, প্রস্টেট গ্ল্যান্ডটা যখন এনলার্জ হচ্ছে, তো পেচ্ছাপের নালীটার উপরে চাপ আসছে একটা, এসে কি হচ্ছে পেচ্ছাপ বেরোনোর জায়গাটাকে সরু করছে, অটোমেটিক কি হচ্ছে পেচ্ছাপের ফ্লোটা স্লো হয়ে যাচ্ছে, ধারাটা মোটা যেটা ছিল সেটা পাতলা হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আসছে। যখনই আপনার এনলার্জমেন্টটা মানে ফোলা প্রস্টেটটা আবার নিজের সাইজের দিকে চলে আসছে, অটোমেটিক দেখবেন আপনার পেচ্ছাপের ফ্লোটা বেড়ে গেল। আপনার কি আছে, একটা জ্বালা করে, তার মানে ওখানে ইনফেকশন আছে। এই যে ইনফেকশন আছে, তো ইনফেকশনের জন্য আপনার ওষুধ দেয়া আছে। এই যে আপনার দুটো ওষুধ কিন্তু এই প্রস্টেট রিলেটেড প্রবলেমের জন্যই আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গার্ড দিতে হয়, যে কোনো রকম যাতে ইনফেকশনটা বেড়ে না যায়, ব্লিডিং না হওয়া শুরু হয়। অনেকের দেখা যায় না প্রস্টেটে বড় বড় সমস্যা আছে, প্রস্টেট ক্যান্সার পর্যন্ত হয়। ওগুলো কি, যে ঠিকমতো ট্রিটমেন্ট করা হয়নি এবং গাফিলতি হয়েছে, তো সেগুলো যাতে না আসে তার জন্য কিন্তু প্রোটেকশন নেওয়া থাকে আমাদের ট্রিটমেন্টে। একদম আপনার যে অংশটা সেটা যাতে সুস্থ হয় এবং কমপ্লিটলি আপনার যেন পুরো শরীরটা এবং মন যাতে ঠিক মতো ফাংশন করে, তারই ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদ করে। কে আছেন এবার? হ্যালো, ফোনে আবার কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কাকদ্বীপ থেকে। বলুন, কি সমস্যা বলুন, ডক্টর বাহাদুরি আছেন। ছিল, যার জন্য 2 বছর আগে অপারেশন হয়েছে। আচ্ছা, কি ছিল? হার্ট ব্লক। এর জন্য কি ট্রিটমেন্ট আছে? আরেকবার বলুন, আরেকবার, আপনার কথাগুলো কেটে গেল। হার্ট ব্লক ছিল, আর তার সাথে কি? হার্ট ব্লক ছিল, এটা হচ্ছে 2 বছর আগে আমি বাইপাস অপারেশন হয়েছে। আচ্ছা, কিন্তু এখনো যেন কিছুটা সমস্যা আছে, বুঝলেন? যেমন কোনো কাজকর্ম করতে গেলে বা বেশি যদি হাঁটতে যাই, তাহলে একটু শ্বাস নেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছেন কি? হাঁপিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এছাড়া বলুন সুগার, থাইরয়েড, প্রেসারের সমস্যাও আছে। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আমাদের সেন্টার আছে কাকদ্বীপে, ওখানে এসে একদিন দেখান, ঠিক আছে? আমরা থাকবো ওখানে, ওখানে এসে দেখান। সাথে কি করবেন, আগের সব রিপোর্ট নিয়ে আসবেন, আর কারেন্ট একটা ইসিজি করে আনবেন। আমাদের ওখানে কবে চেম্বার আছে জেনে নিন, তার ওখানে আসার আগের দিন বা 2-3 দিন আগে, বা এখনো করে নিতে পারেন। এই নেক্সট উইকেই আছে আমাদের ডেট, কবে আছে আপনি একটু জেনে নিন, মানে এই উইকেই আছে, এই উইকেই আছে, ঠিক আছে? আপনি আজকেই জেনে নিন, আর একটা ইসিজি করে আনুন, আগের রিপোর্টগুলো সব সাথে নিয়ে আসুন। দেখে আমরা বুঝতে পারবো যে কি কন্ডিশনটা এখন আছে এবং আপনার সমস্যাটা কেন হচ্ছে, সেই অনুযায়ী আমাদের কাছে কিন্তু ট্রিটমেন্ট আছে। আর হেল্পলাইন নাম্বারে একটা কল করুন, তাহলে ওখানে গেলে আপনার ট্রিটমেন্টটা আমরা সেখানে চালু করতে পারবো, ঠিক আছে? হেল্পলাইন নাম্বারটা টিভিতে আছে, আয়ুর্বেদে ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? বিভিন্ন সমস্যার ট্রিটমেন্ট আছে। অবশ্যই সঠিক ট্রিটমেন্টটা করতে হবে এবং সঠিকভাবে করলে দেখবেন আপনি এই প্রবলেম থেকে আস্তে আস্তে ঠিক হতে থাকবেন। টিভিতে দেখুন, লাল বক্সে হেল্পলাইন নাম্বার দুটো, এক্ষুনি একটা ফোন করুন। কাকদ্বীপে এই সপ্তাহতেই চেম্বার আছে, আপনি একটু নামটা লিখিয়ে নিন কাকদ্বীপের জন্য। একটা ইসিজি করে নিয়ে আসুন, আর আগের রিপোর্টগুলো নিয়ে আসুন। কতবার অপারেশন করবেন? আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, ডক্টর ভাদুরী বললেন, আপনি ভালো হবেন, সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা প্যানক্রিয়াসের কথা জানলাম, প্যানক্রিয়াসও সুস্থ রাখতে হবে। ডক্টর খান, হাঁটাহাঁটিটা কত জরুরি, মানে এই লিভার, প্যানক্রিয়াস বা পেটের গন্ডগোলের ক্ষেত্রে একটু এক্সারসাইজ, একটু হাঁটাহাঁটি, একটু খাবার দাবারের দিকে লক্ষ্য রাখা, সবটাই দরকার নিশ্চয়ই। অ্যাকচুয়ালি হাঁটাহাঁটি তো ভোরবেলায় উচিত, বিকেলে হাঁটাটা অতটা না হলেও চলবে। এবারে কারোর যদি ধরুন জয়েন্ট পেন থাকে, কারোর যদি বাত থাকে, মানে আর্থ্রাইটিস থাকে, তার ক্ষেত্রে সে বলতেই পারে আমি কি করে হাঁটাহাঁটি করবো, তো সে কম হাঁটাহাঁটি করবে। এরকম না যে শরীরে জোর দিয়ে বেশি হাঁটতে হবে তাকে। আর যার নর্মাল শরীর আছে সে যাতে জাস্ট 1/2 ঘন্টা হাঁটলেও চলবে সকালবেলায় উঠে, জাস্ট যে মুহূর্তটা মোটামুটি সূর্যটা উঠছে সেই মুহূর্তে, এরকম না যে 9টা-10টার সময় হাঁটতে পারবো, তখন তো মানে এয়ারে পলিউশনে প্রচুর হয়ে যায়। তো সেই জন্য তাকে সকালে উঠে 1/2 ঘন্টা মিনিমাম হাঁটলেই চলবে আর কি, ভালো থাকতে পারবেন। সব দিক থেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমরা চাই। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। হেল্পলাইন নাম্বারে কথা বলে নিন। ধন্যবাদ।